আমি শেখ আনসার আলী গাইড চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করার আগে বলি, গত 5/12/2025 তারিখে প্রকাশিত প্রতিবেদনে একটা তারিখ উল্লেখ করা হয়েছিল, যে তারিখটা হবে 3/12/2025। ভুলবশত হয়ে গিয়েছিল 3/2/2025। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি দুঃখিত। যাক, আজকের শিরোনাম আবেগ প্রসঙ্গে। রাজার হাঁস তাই তো রাজহাঁস, একথায় ব্যাকরণের বুক চিরে প্রতিবাদের সুরে ভেসে এলো রাজার হাঁস নয়, হাঁসেদের রাজা। অনুরূপে বোঝা গেল নীতির রাজা, তাই তো রাজনীতি, যা দিয়ে পরিচালনা করা হয় রাষ্ট্রকে। কিন্তু রাষ্ট্র পরিচালনার আগে একটা ট্রেনিং নিতে হয়, যা গাছের শিকড়ের মতো অদৃশ্যে থাকে। শিকড় মজবুত তো ফল ফুল সবই তৃপ্তিদায়ক, অন্যথায় কি ঘটে সে কথা বলার প্রয়োজন হয় না। কিন্তু শিকড়ের নামে মানুষের শিরা উপশিরায় কাজ করে আবেগ, যা দেখে হিংস্র বাঘও ভয় করে। যে কথা বলার পূর্বে বলি, অন্তর্নিহিত অভিব্যক্তির বহিঃপ্রকাশ অথবা চিত্তের ব্যাকুলতা সবই আবেগের গর্ভে। এসব এমনই পবিত্র, যা পরস্পরকে ভালোবাসতে শেখায় সামাজিক দায়বদ্ধতা মেটাতে। কিন্তু আবেগের একটা নেগেটিভ দিকও আছে, যা ইতিবাচক আবেগ থেকেই সৃষ্টি। উদাহরণটাই, কোনো ছেলে মেয়ে প্রেম সাগরে ডুব দিল, যা ভবিষ্যতে ঘর বাঁধতে সাহায্য করবে। কিন্তু কোনো কারণবশত মেয়েটা বেঁকে দাঁড়ালে আবেগটা ক্রোধে পরিণত হবে, পরে সেটা এমন মত্ততা এনে দেবে যা ওই মেয়েটাকে খুন করতে সাহায্য করবে। অর্থাৎ আবেগ, ক্রোধ, মত্ততা হলো পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। যাক, এখন পূর্বে উল্লেখিত শিকড় মজবুত করার ট্রেনিংয়ে ফিরে গিয়ে কিছুটা পুনরাবৃত্তির সুরে বলি, আগে সংশোধন পরে সংগঠন। এখন বিনা সংশোধনে সংগঠন করার ছবি হবে। লড়াই করো, আন্দোলন করো, সংগ্রাম করো, তাহলেই স্বাধীনতা আসবে। কিন্তু আসল তেমন জমছে না। অর্থাৎ মরা গাছ, পাতা নেই, ফল নেই, ফুল নেই। কিন্তু যখনই বলা হলো গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম, রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, অমনি নির্জীব গাছ সজীব হলো, মরা গাছ প্রাণ ফিরে পেল, সারা অঙ্গে ফুল ফুটে গাছ এমনই রূপসী হলো, ঠিক যেন বিয়ের কন্যা। অবশ্য সঠিক দাবি আদায়ে টনক না নড়লে ঘুমন্ত জাতিকে আবেগ দিয়ে জাগানোটাও একটা বাহাদুরি। কিন্তু ওই বাহাদুরির মধ্যে যে মত্ততা থাকে, তাকে কন্ট্রোল করার ট্রেনার কোথায়? এখন স্বাভাবিক আবেগের একটা ছবি তুলে মহাত্মা গান্ধীজির প্রতি রবি ঠাকুরের চিঠির কথা উল্লেখ করছি, ঐতিহাসিক সুরজিৎ দাশগুপ্তের একটা কোটেশন দিয়ে। এই সময় ভারতীয় রাজনীতির আকাশে জিন্নার মধ্যে এক নতুন আইনজীবীর আবির্ভাব হয়। তার নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। 1919-এর রাওলাট আইনের বিরুদ্ধে তিনি হন আন্দোলনের নেতা। তার আন্দোলনের বৈশিষ্ট্য ছিল অহিংসা, আইন অমান্য, নিষ্ক্রিয় প্রতিরোধ। তার সংগ্রাম পদ্ধতির বৈশিষ্ট্যের যে নতুনত্ব, তা ভারতবাসীকে আবেগ উত্তাল করে তোলে। রবীন্দ্রনাথ তাকে সতর্ক করে দেন যে অহিংসাভাবে আইন অমান্যের আহ্বানে দেশবাসীকে মাতিয়ে দিলে জনতার চিত্তে যে মত্ততা জাগে তাকে শাসন করা বা নিয়ন্ত্রণে রাখা যায় না। হলেও তাই উন্মত্ত জনতা গুজরাট ও পাঞ্জাবের নানা স্থানে আইন ভাঙার নেশায় হিংস্র হয়ে ওঠে। জনতার হিংস্রতা জবাবে শাসক নিল হিংস্রভাবে শিক্ষা দেওয়ার পর ঘটল জালিয়ানওয়ালাবাগের বর্বর হত্যাকাণ্ড। অর্থাৎ অহিংসা আন্দোলনের নামেও যে আবেগ তৈরি হলো, তা কন্ট্রোল করতে গান্ধীজিও ব্যর্থ। এবার বলি, জীবন মরণের লড়াই চলছে, কেউ কাউকে বাগে আনতে পারছে না। এমত অবস্থায় একজনকে ধরাশায়ী করে প্রতিপক্ষ বুকের উপর চেপে বসতেই ধরাশায়ী ব্যক্তি প্রতিপক্ষের মুখের উপর থুতু ছিটিয়ে দিলে প্রতিপক্ষের রাগ আগুনের মতো হওয়ার কথা। কিন্তু ওই অবস্থাতেও ছেড়ে দিলে ধরাশায়ী ব্যক্তি অবাক হয়ে ঘটনার কারণ জিজ্ঞাসা করার উত্তর এলো, এই অবস্থায় হত্যা করলে থুতুর কারণেই হবে, যা স্রষ্টার জন্য হবে না। অর্থাৎ থুতু দেওয়ার আগে পর্যন্ত প্রতিপক্ষের বিরুদ্ধে সব ক্রোধটাই ছিল সঙ্গত। কিন্তু ক্ষণিকের মুহূর্তে বৈধ রাগটা অবৈধ হয়ে যাচ্ছে, এটাকে উপলব্ধি করা এবং তা থেকে নিজেকে সংযত যারা করবে, তাদের জন্যই সহিংসা আন্দোলন করা সার্থক, যা ইতিবাচক অর্থে ব্যবহৃত হবে। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি।